যে ক্লাসটা শুরু করবেন মানে হ্যাঁ, নতুন আমার করে নামটা তাহলে অ্যাড করে দেবেন, তাই নতুন করে ওখানে শুরু করছেন। অ্যাড ওই করার কিছু ব্যাপারে নেই। একটু হ্যাঁ হ্যাঁ, যারাই হচ্ছে এখানে করবে তারাই ওখানে পড়তে পারো, ওখানে অ্যাড হয়ে যাবে। ওই টাকা পয়সার ব্যাপারটাই আপনার সাথে একটু কথা বলে নেবো একটা ওই জন্য। মাইনেতেই দুটো পড়াবো, ঠিক হ্যাঁ আছে? ম্যাম, আরেকবার বলুন। একটা একটা মাইনেতেই দুটো পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আপনার তো আমার কাছে ডিউ আছে, এই ব্যাপারে একটু কথা বলে নেবো। ঠিক আছে ম্যাম, আমাকে তাহলে ফেব্রুয়ারি মাসে একটু অ্যাড করে দিন ওই গ্রুপে তাহলে। ঠিক আছে। হুম হুম। আচ্ছা দেখো, প্রত্যক্ষের লক্ষণে যেটা দেখলাম যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন জ্ঞানম, আমি এগুলো বলেছিলাম প্রত্যেকটার মানে অবপদেশম অববিচারী ব্যবসার্থকম প্রত্যক্ষম বলেছিলাম প্রত্যেকটার মানে বলেছি। হ্যাঁ ম্যাম, এগুলো সব আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো এবার যেটা বলবো তাহলে দরকার হচ্ছে কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় বা অবজেক্টের একটা কানেকশন, এটা হচ্ছে ভীষণ দরকার প্রত্যক্ষের জন্য। তাহলে আমরা যদি দেখি যে ইন্দ্রিয়ের সঙ্গে যে অবজেক্ট, অবজেক্ট মানে যে বিষয়, বিষয় মানে হচ্ছে কি আমরা যাকে বলতে পারি পদ দ্বারা যে অর্থকে নির্দেশ করে সে হচ্ছে পদার্থ। তাহলে ঘটকে বলার সঙ্গে সঙ্গে ঘট হচ্ছে বিষয়, কিন্তু দেখা যাচ্ছে এই যে অবজেক্ট, সেই অবজেক্টের সঙ্গে ইন্দ্রিয়ের যে যোগ হচ্ছে, সেই যোগের ক্ষেত্রে বস্তুর গুণযোগ হচ্ছে, বস্তুর কর্মযোগ হচ্ছে। মানে আমরা যখন ইন্দ্রিয় দিয়ে কোনো একটা বস্তুকে দেখছি বা বিশেষ্যকে দেখছি, তখন শুধুমাত্র বিশেষ্য যে আমার কাছে আসে তা কিন্তু নয়, বিশেষ্যকে আসতে গেলেই তাকে বিশেষণে বিশেষিত হয়ে আসতে হয়। আমি বলেছিলাম এখন তোমরা পড়ছো, যে যেখানেই আছো না কেন চারিদিকে তাকিয়ে শুধু তাকিয়ে দেখো, সেটা যা কিছু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশেষ্য। আর আমি যদি জিজ্ঞাসা করি যে এখন তোমার ঘরে তোমার সামনে কি আছে, তুমি যেভাবে আমাকে প্রকাশ করবে সেটা হচ্ছে বিশেষণে বিশেষিত হয়ে তারপরে বিশেষ্যটা আমার সামনে আসবে। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে যে অবজেক্ট বা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে যোগ হচ্ছে বা সন্নিকর্ষ হচ্ছে, সেগুলো অনেক প্রকারের হয়। কত প্রকারের হয় আমরা দেখতে পাচ্ছি, নৈয়ায়িকগণ বলছেন যে আমাদের সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকারের। তার মধ্যে 6 প্রকারের মধ্যে বলছে যে 5 প্রকার হচ্ছে পজিটিভ কানেকশন, আর একটা হচ্ছে অভাব। তাহলে আমরা বস্তু যখন আমার সামনে আছে তখন বস্তুকেও যেরকম আমরা দেখতে পাই, আবার আমার সামনে বস্তু নেই অথচ আমি বলতে পারছি যে এইখানে এই বস্তুটা নেই, মানে বস্তুটার অভাবকেও আমরা ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করতে পারি। সেই জন্যে সন্নিকর্ষ হচ্ছে নৈয়ায়িক মতে 6 প্রকার সন্নিকর্ষের কথা বলা হয়েছে। এনি ডাউট? নো ম্যাম। এবার হচ্ছে আমি কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করব, দেবল ঢুকেছে? দেবল? না ম্যাম। ওকে, হ্যাঁ। তো হচ্ছে সুব্রতের একটু খোঁজ নিস তো, সুব্রতের কি খবর হয়েছে, সে কোথায় চলে গেছে, হিমালয়ে চলে গেছে না কোথায় চলে গেছে দেখ। এবার হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বলছে যে যখন আমার যে বস্তুটা আছে সেটাই ইন্ডিয়ান ফিলোসফিতে কি বলে, দ্রব্য। তাহলে আমরা জানি দ্রব্যের লক্ষণ বৈশেষিক মতে যদি বলি তাহলে কি বলবো, বৈশেষিক মতে দ্রব্য কে, কে দ্রব্য কাকে বলে? মমিতা, না মমিতা, দ্রব্য কাকে বলে? মমিতা, দ্রব্য কাকে বলে? দ্রব্য, দ্রব্য তো মানে বৈশেষিক মতে দ্রব্য 9টা দ্রব্য স্বীকার করে। কাকে বলে? তন্নি, দ্রব্য যেটা মানে যার অন্তর মানে গুণ কর্ম এগুলো যার মানে আশ্রয়। দ্রব্য, দ্রব্য কাকে বলছে? যা গুণ এবং কর্মের আশ্রয়। তাহলে দ্রব্যকে বলতে গেলেই আমরা গুণ এবং কর্ম দিয়ে দ্রব্যকে বুঝি।
তার মানে মানে সোজা কথায় সহজ কথায় হচ্ছে যে কোনো বস্তুকে বুঝতে গেলে তার হচ্ছে বিশেষণ বিশেষ্য ইত্যাদি মানে বিশেষণে বিশেষিত করে নিয়ে তারপরে আমাদেরকে দেখতে হয়। তো আমরা যখন কোনো ইন্দ্রিয় দিয়ে যখন কোনো বস্তু বা দ্রব্যকে দেখছি তখন সেই দ্রব্যটার জাস্ট যে কানেকশন সেটাকে বলা হচ্ছে সংযোগ। সেই যে কানেকশনটা সেই কানেকশনটাকে যে সন্নিকর্ষের মাধ্যমে প্রকাশ করছে সেটা হচ্ছে কি সন্নিকর্ষ না সংযোগ সন্নিকর্ষ। তাহলে বাহ্য ইন্দ্রিয়ের মানে চক্ষু এবং ত্বক এগুলো হচ্ছে এর দ্বারা এই যে মানে আমাদের হচ্ছে চক্ষু এবং ত্বকের দ্বারা দ্রব্য বিশেষের প্রত্যক্ষ হয়। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয় দিয়ে একটা বস্তুকে আমরা দেখতে পাচ্ছি সেই যে সেটাকে সংযোগ। তাহলে সংযোগ মানে সন্নিকর্ষের জায়গা থেকে আমার প্রথমে এটা বলা উচিত ছিল যে সন্নিকর্ষ হচ্ছে দু প্রকারের হয়। যখন দেখা যাচ্ছে দুটো দ্রব্য তাদেরকে বিচ্ছিন্ন করলে সেই দ্রব্য দুটোর কোনো রূপের হানি হয় না, তখন তাদের মধ্যে যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় সংযোগ সম্বন্ধ। দুটো দ্রব্যকে পৃথক করলে ধরো তাদের মধ্যে কানেকশন আছে, দুটো দ্রব্যকে যখন আমরা আলাদা করছি তখন যদি তাদের রূপের কোনো হানি না হয় মানে যে দ্রব্যটা যা ছিল তাই আছে, দুটো দ্রব্যই তাই আছে, তখন তাদের মধ্যে যে কানেকশনটা বা সন্নিকর্ষটা সেই সন্নিকর্ষটা বলে সংযোগ সন্নিকর্ষ। যেমন তুমি টেবিলের উপরে বসে আছো, তাহলে তুমি একটা দ্রব্য, টেবিল একটা দ্রব্য। তুমি টেবিল থেকে মানে চেয়ারে বসে আছো, তুমি চেয়ার থেকে উঠে চলে যাও, তুমিই থাকবে, চেয়ারই থাকবে, তাদের রূপের কোনো হানি হবে না। তাহলে যখন দুটো দ্রব্যের সম্বন্ধকে বিচ্ছিন্ন করলে তাদের রূপের কোনো হানি না হয় তখন তাদের মধ্যে যে যোগটা সেই যোগটাকে বলা হয় সংযোগ। তাদের মধ্যে যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় সংযোগ সম্বন্ধ। আবার যদি দেখা যায় যে দুটো দ্রব্যের এমন দ্রব্য যে তাদেরকে আলাদা করলে তাদের রূপের হানি হয়ে যায়, তাহলে তাদের মধ্যে যে সম্বন্ধটা সেই সম্বন্ধটাকে বলা হবে সমবায় সম্বন্ধ। তাহলে রূপের যদি হানি হয় তাহলে সেই সম্বন্ধ অবশ্যই, সম্বন্ধ মানেই হচ্ছে সেখানে দুটো বা তার বেশি জিনিস আছে। যদি তাদেরকে আলাদা করে দেওয়া হয় তাদের রূপের হানি হবে। তাহলে রূপের যদি হানি হয় মানে সেই বস্তুটা যদি সেই বস্তুই না থাকে তখন তাদের মধ্যে যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় সমবায় সম্বন্ধ। যেমন তোমার গায়ের থেকে তোমার রংটা তুলে ফেলা যাবে না, তোমার বস্ত্র যেটা পরে আছে আচ্ছা তুমি যে বস্ত্রটা পরে আছো ধরো লাল রঙের, সেই কাপড় বা পটের সুতো থেকে যদি লাল রংটাকে বিচ্ছিন্ন করে দেয়া হয় তাহলে আর কাপড় থাকবে না। তাহলে এই যে সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় সমবায় সম্বন্ধ। তাহলে যদি রূপের না হানি হয় তাহলে সংযোগ, আর রূপের যদি হানি হয় তাহলে হচ্ছে সমবায়। তাহলে এখানে বলছে যে আমরা চক্ষু ইন্দ্রিয় এবং হচ্ছে ত্বক দ্বারা যে আমরা দ্রব্যটাকে প্রত্যক্ষ করি তখন সেই যে মানে সন্নিকর্ষ বা কানেকশনটা হয় সেটাকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। এবার ঘট যেরকম আমরা দেখতে পাচ্ছি বা একটা গোলাপ দেখতে পাচ্ছি, তাহলে চক্ষুর সঙ্গে আমার গোলাপের যে মানে সন্নিকর্ষটা হচ্ছে, যে যোগটা হচ্ছে, যে সম্বন্ধটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ সম্বন্ধ। কিন্তু যখন লাল গোলাপ মানে চক্ষু দ্বারা যখন আমি লাল গোলাপটা প্রত্যক্ষ করছি তখন কি সন্নিকর্ষ হবে? প্রথমে আমাকে দেখতে হচ্ছে আমি চোখটা দিয়ে গোলাপটাকে দেখছি, গোলাপের মধ্যে লাল রংটা রয়েছে, তাহলে লাল রংটার সঙ্গে গোলাপের যে সম্বন্ধ সেই সম্বন্ধটা যদি আমরা আলাদা করে ফেলি তাহলে নিশ্চয়ই দুটোর জিনিসের রূপের হানি হয়ে যাবে। তাহলে রংটা, লাল রংটা গোলাপ নামক দ্রব্যের মধ্যে কিভাবে রয়েছে? সমবায় সম্বন্ধে রয়েছে। সুতরাং চক্ষু দ্বারা যখন আমি
লাল গোলাপ দেখছি, চোখ দিয়ে যখন আমি লাল গোলাপ দেখছি, তখন যে সন্নিকর্ষটা হচ্ছে, প্রথমে চোখ দিয়ে দ্রব্যটাকে যদি দেখি তাহলে হবে সংযোগ, আর লাল রংটা তার মধ্যে রয়েছে হবে সমবায়, তাহলে সংযোগ সমবায়। কিন্তু প্রথম যে সংযোগটা সেটাকে বিশেষণে বিশেষিত করে বলতে হয় সংযুক্ত সমবায়। তাহলে যখন কোন দ্রব্যের গুণকে আমরা দেখব, প্রত্যক্ষ করব, কারণ ঘট মানে চক্ষু দ্বারা যেরকম ঘট দেখতে পাই সেরকম ঘটের গুণও প্রত্যক্ষ করতে পারি। সুতরাং যখন আমরা চক্ষু দ্বারা ঘটের লাল রং দেখব, তখন যে প্রত্যক্ষ হবে সেটাকে বলা হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। আবার অন্তরিন্দ্রিয় আমাদের মন দিয়েও যখন আমরা সুখ দুঃখ ইত্যাদি আত্মাতে উৎপন্ন হয়, তো মন দ্বারা আত্মাতে সুখ দুঃখ উৎপন্ন হয়, তখন এই যে মানস প্রত্যক্ষ, এখানেও যে সন্নিকর্ষটা ঘটে সেটাকে বলা হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কারণ মন দ্বারা আত্মাতে সুখ দুঃখ উৎপন্ন হচ্ছে, আত্মার সঙ্গে সুখের সম্পর্ক হচ্ছে কি না সমবায় সম্পর্ক। সুতরাং মন দিয়ে যখন তুমি সুখটাকে প্রত্যক্ষ করতে চলেছ, তখন কিন্তু সংযুক্ত সমবায় সন্নিকর্ষ ঘটবে। এনি ডাউট? নো ম্যাডাম। ঠিক আছে ম্যাম। আমি এক্ষুনি জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। ওকে। তারপরেরটা বলছে যে তাহলে ঘটের মানে চোখ দ্বারা যেরকম ঘটের রংকে দেখছি বা গোলাপের রংকে দেখছি, সেরকম সেই রঙের যে জাতি বা সামান্য তাকেও দেখতে পারি, তাকেও আমরা প্রত্যক্ষ করতে পারি। যেমন আমরা যদি বলি যে কৃষ্ণ বর্ণত্ব ঘট, তার মানে কি বললাম যে কৃষ্ণ বর্ণত্ব মানে কালোর যে সামান্য ধর্ম সেটাই হচ্ছে কৃষ্ণ বর্ণত্ব। তাহলে আমি যখন চোখ দিয়ে প্রথমে দেখছি ঘট, সংযোগ, ঘটের মধ্যে কালো রং আছে মানে সমবায়, সেই কালোর মধ্যে জাতি বা সামান্য আছে সমবায়, তাহলে সংযুক্ত সমবায় সমবায় এইরকম যে সন্নিকর্ষ তাকে বলা হবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তিনটে বিষয় রয়েছে। কে কি বলছিস? আমি বললাম ম্যাম, আরেকবার বলুন মানে। আচ্ছা, বলছে যে গুণের সঙ্গে, গুণ মনে রাখবি, গুণের সঙ্গে তাদের সামান্যের যে সম্বন্ধ সেটা হচ্ছে কি সম্বন্ধ হবে বল? যে কোনো গুণের সঙ্গে তার সামান্যের সম্বন্ধ কি হবে? সমবেত সমবেত সমবায় বল, সমবায়, সরি সমবায়। সমবায়, ঠিক আছে। এবার গুণটা কোন একটা দ্রব্যের মধ্যে কিভাবে রয়েছে? কোন একটা গুণ কোনো গুণ দ্রব্যের মধ্যে তো সমবায় সম্বন্ধেই থাকে ম্যাম, যাকে আলাদা করা যায় না। ঠিক আছে, আলাদা করা যাবে না তো। লালত্ব বিশিষ্ট ঘট, রক্তত্ব বিশিষ্ট পদ্ম, যখন আমরা বলছি তখন কি বলছি? রক্তত্ব মানে কি লালের সামান্য ধর্মকে নিয়ে বলছি। তাহলে লালের সামান্য ধর্মটা তো আকাশে উড়ে উড়ে বেড়াতে পারে না, সেটা তো লালের মধ্যেই আছে। তাহলে কিভাবে আছে? বল সমবায় ভাবে আছে, সমবায় সম্বন্ধে আছে। লালত্ব বলছেন ম্যাম। ওরে আমি যেটা কথাটা বলতে চলেছি যে কি সম্বন্ধে আছে, যখন তুই, আমি যার জন্য ভেঙে ভেঙে বলছি যে সংযোগ সমবায়, তারপরেই বলছি সংযোগ সমবায় বলে না, বিশেষণ যখন এরকম ভাবে হয়ে যায় তখন সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। আমি যেন প্রত্যেকটা বলছি, দেখ তুমি যখন 3 নম্বরটা দেখছিস সংযোগ সমবায় সমবায়, যখন বলতে হবে পারফেক্টলি যদি আমরা বলি তাহলে হবে সংযুক্ত সমবেত সমবায়। আমি তোকে জিজ্ঞাসা করেছি লালত্বটা লালের মধ্যে কি সম্বন্ধে আছে? সমবেত তো নয়, সমবায় সম্বন্ধে, সমবায়ে আছে। লাল রংটা পদ্ম ফুলের মধ্যে কিভাবে আছে? লাল রংটা পদ্ম ফুলের মধ্যে
মানে তার রূপ হিসেবেই তো আছে, বল বল না, হিসেবেই ভুল তো হচ্ছে আছে ম্যাম, সমবায়েই তো আছে ম্যাম। সমবায় আছে, তাই তো? তাহলে দুটো সমবায় পেলি, হুম, পেলি। হ্যাঁ ম্যাম। এবার চোখ দিয়ে যখন ফুলটাকে দেখছিস, ওই রক্তত্ব বিশিষ্ট ফুলটাকে দেখছিস, কিভাবে দেখছিস? সংযুক্ত, আবার বলে সংযুক্ত, মানে ও চোখ দ্বারা বলছেন যে, ইন্দ্রিয় দ্বারা বলছেন যে, হ্যাঁ সংযোগে দেখছিস, হ্যাঁ সংযোগ, সেটাই। সংযোগ। এবার তিনটেকে যখন পাশাপাশি নিয়ে বসিয়ে নিয়ে বলছিস, তখন বলবি সংযুক্ত, সমবেত, সমবায়। আচ্ছা, মানে দুটো সমবায় মিলে সমবেত হলো। হ্যাঁ সমবেত সমবায়, একটা আর একটার মধ্যে সমবেত হয়ে আছে, সম্বন্ধটা সমবায়। বোঝাতে পেরেছি নাকি রে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এবারে ক্লিয়ার আছে। ওই রকম ভাবে বলবি না রক্তত্ব লালের মধ্যে হচ্ছে সমবেত ভাবে রয়েছে। তোকে তো একটা পাঠ জিজ্ঞাসা করেছে, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এবার হচ্ছে কি যে দ্রব্যের সঙ্গে গুণের সম্বন্ধটাকে আমরা কি বলি? সমবায় সম্বন্ধ। তাহলে একটাই সম্বন্ধ আছে যেখানে হচ্ছে কান দ্বারা আমরা মানে শব্দ হচ্ছে আকাশের বিশেষ গুণ, ঠিক আছে? আকাশ কাকে বলে? এই আকাশ মানে উপরে মাথার উপর তাকিয়ে দেখলে ওই আকাশ নয়, কর্ণবিবরের মধ্যে যে ফাঁকা অংশটা থাকে, ঠিক আছে, তাকে আমরা বলি আকাশ। তাহলে যখন শব্দটা কোথায় উৎপন্ন হয়, ওই মধ্যে, যদি সায়েন্স আমরা পড়ে থাকি, আমার মুখের এবং সেই নৈয়ায়িকদের পড়েছিলাম যে পদ্ম ফুলের পাপড়ি যেরকম চতুর্দিকে ছড়িয়ে যায়, এই যে আমি কথাগুলো বলছি বা তোরা কথাগুলো বলছিস, শব্দ তরঙ্গের দ্বারা সেই তরঙ্গ খেলে খেলে আমার কান পর্যন্ত যাচ্ছে, কানের ভেতরে অনেক ফাংশন হচ্ছে, হয়ে আমিও শুনতে পাচ্ছি, তোরাও শুনতে পাচ্ছিস, কারণ তোদেরও ওরকম ওয়েবের মাধ্যমেই যাচ্ছে। তাহলে কর্ণ দ্বারা শব্দ যখন আমরা প্রত্যক্ষ করি, তখন যে সন্নিকর্ষটা হয় কর্ণ ইন্দ্রিয়, আর এটা হচ্ছে গুণ। তাহলে সেখানে যে কর্ণেন্দ্রিয় শব্দ প্রত্যক্ষকালে কর্ণেন্দ্রিয় যে যেটা যে সন্নিকর্ষ লাগে সেটাকে বলা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। আর এদেরকে আলাদা করা যায় না। ওকে, নেক্সট আসছে শব্দের যে শব্দত্ব বা জাতির প্রত্যক্ষ। তখন যে সম্বন্ধ আমরা হচ্ছে যদি কর্ণ দিয়ে শব্দের শব্দত্বকে প্রত্যক্ষ করি, তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে, প্রচন্ড জোরে ড্রাম পেটাচ্ছে, হ্যাঁ এই যে মানে কি বলবো, যে ভীষণত্ব বিশিষ্ট আওয়াজ পাচ্ছি, এইরকম ভাবে যখন আমরা শব্দের শব্দত্ব প্রত্যক্ষ করি কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে, তখন যে সন্নিকর্ষটা হবে সেই সন্নিকর্ষ হচ্ছে সমবায় সমবায়, অতএব সমবেত সমবায় সন্নিকর্ষ। তাহলে পাঁচটা হচ্ছে যে সন্নিকর্ষ দেখলাম: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায়। পাঁচটা সন্নিকর্ষের দ্বারা আমরা হচ্ছে কি করি, সন্নিকর্ষ ভাব পদার্থের জন্য আমাদের এটা দরকার হয়। এবার নৈয়ায়িকগণ মনে করেন যে আমাদের অভাবও প্রত্যক্ষ হয়। যেমন ধরো তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো, খুব সুন্দর ঘরটা সাজিয়েছে, তুমি গিয়ে বললে এখানে না একটা ফুলদানি হলে দারুণ লাগতো। ফুলদানিটা তো নেই, কিন্তু তোমার মানসপটে যেন একটা ফুলদানি অ্যাজাম্পশন তুমি করে নিয়েছো। তাহলে তোমার মনের সামনে সেই ফুলদানিটা যদি না আসতো, মন যদি সেটাকে না দেখতো, তাহলে তুমি বলতে পারতে না যে ওখানে একটা ফুলদানির অভাব আছে। তাহলে কি হচ্ছে, ফুলদানি নেই অথচ আমি দেখতে পাচ্ছি। দেখবি ইন্টেরিয়র ডেকোরেশন যারা করে, তারা ঘরে ঢুকেই সবকিছু দেখতে পেয়ে যায়, এখানে এটা এই হবে, এটা এই হবে, এটা ওই হবে, যা যা জিনিস সমস্ত কিছু ওদের মানসপটে ফাঁকা জায়গায় কি কি কিভাবে হবে সবকিছুই ধরা পড়ে। তার মানে কি, বস্তুটা নেই, অভাব আছে তা, কিন্তু অভাবেরও আমার প্রত্যক্ষ হচ্ছে। তাহলে যখন অভাবের প্রত্যক্ষ যখন হয়, তখন বলছে যে বিশেষণ বিশেষ্য ভাব ও সন্নিকর্ষ। এইভাবে আমরা বুঝবো
যে বা বিশেষণতা এইভাবেও আমাদেরকে বলা হয়, বইতে বলা আছে বিশেষণতা সন্নিকর্ষ। কিভাবে হয়? সংযুক্ত বিশেষণতা। তার মানে বলছে যে ধরো আমি বললাম মানে নৈয়ায়িকদের যে উদাহরণ, ভূতলে ঘটা ভাব, ভূতলে ঘটা ভাব, তাহলে ভূতলটা তখন কি হয়ে যাচ্ছে? আমার বিশেষ্য। সেখানে কার অভাব আছে? বিশেষণের অভাব। ভূতলে ঘটা ভাব মানে ভূতলটা হয়ে যাচ্ছে তখন বিশেষ্য, আর ঘটা ভাবটা হচ্ছে তার বিশেষণ। তাহলে বিশেষণতা বিশেষ্য যুক্ত অভাব সন্নিকর্ষ। আর যদি আমি বলি ঘটা ভাব বিশিষ্ট ভূতল, তখন ঘটা ভাবটা আমার প্রথমে সম্মুখে এলো, তাহলে ঘটা ভাবটা তখন হয়ে যাচ্ছে আমার বিশেষ্য, আর ভূতলটা হয়ে যাচ্ছে বিশেষণ। এইভাবে আমরা বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষকে বুঝি। তার মানে অভাব যে প্রত্যক্ষ হয়, সেই অভাব প্রত্যক্ষকে এক কথায় আমরা বলতে পারি বিশেষণতা সন্নিকর্ষের দ্বারা আমাদের অভাব প্রত্যক্ষ হয়। তাহলে সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সন্নিকর্ষ হয়, সেই সন্নিকর্ষ নৈয়ায়িকগণ 6টি সন্নিকর্ষ তারা স্বীকার করলেন। সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষণতা সন্নিকর্ষ। কারোর ডাউট আছে? ম্যাম তাহলে পক্ষটা এখানে মানে বিশেষণ যেটা, সেটা হচ্ছে পক্ষ মানে ক্ষেত্রটাই, তাই তো? বিশেষণ যখন যেটা তোর সামনে প্রথমে আসবে সেটা হচ্ছে বিশেষ্য, তাকে বিশেষিত করে যেটা বলছি সেটা হচ্ছে বিশেষণ। ভূতলটি ঘটাভাব বিশিষ্ট, তুই ভালো করে বোঝ, ভূতলটি ঘটাভাব বিশিষ্ট। ঠিক আছে? কে এলো তোর সামনে? ভূতল ঘটাভাব বিশিষ্ট ভূতল। ঘটা ভাব এলো, তাহলে বিশেষ্য বিশেষণ চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না। অনেক বইতে দেখবি বলে বিশেষণতা 2 প্রকার, এরকম করে ব্যাখ্যা দেয়। খুব সম্ভবত তোদের দীপক কুমার বাগচিতে এরকম করে বলা আছে। ওকে, আচ্ছা এবার আমি জিজ্ঞাসা করছি তৌহিদাকে। কালো বেড়াল, ঝটঝট করে উত্তর দিবি। কি সন্নিকর্ষ? কালো বেড়াল। কালো বিড়াল সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। নীলমণি। হ্যাঁ মোটা হাতি। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, গান্ধের উদ্বোস কর। অনিতা। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। হ্যাঁ রে নীলমণি, গুণত্ব কি আছে এর মধ্যে? মোটাত্ব বিশিষ্ট হাতি বলেছি আমি? না তাহলে মোটাটা হাতির সঙ্গে রয়েছে সমবায়, আর তুই চোখে দেখছিস সংযোগে, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। পূর্ণিমা। হর্নের আওয়াজ, হর্নের আওয়াজ সমবেত সমবায়। হর্নের আওয়াজ শুনছিস? হর্নত্ব বিশিষ্ট আওয়াজ নয় মা, সমবায়। তা আগে আর পরে এসব কি হয়ে যাচ্ছে? আমি কিসে নাম্বার দেবো, কি বলবো? প্রথমে বুঝতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছে, বুঝতে পেরেছি এবারে। কি সব লিখে যাচ্ছে? কি সব লিখে যাচ্ছে? কে কি সব লিখে যাচ্ছে দেখ তো গ্রুপে, না কি কি করছে দেখ। কি লিখছে? চম্পাদের কানেকশন ফেল দেখাচ্ছে, জয়েন হতে পারছে না, বা নেট চলে যাচ্ছে।
নীলমণি সন্নিকর্ষটাকে বোঝানো পুরো শেষ? হ্যাঁ 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 ও, এটা এত নেটের সমস্যা হচ্ছে, কিছু শুনতেই পাচ্ছিলাম না, কেটে কেটে যাচ্ছিল, মানে গ্রুপ থেকে চলে যাচ্ছিলাম বারবার। যাই হোক, ম্যাম কি এখন একটু বিরতি নিয়েছে? হুম নেটটা বাঁচিয়ে রাখতে পারো না যেদিন যেদিন বলি? আমার এটা প্যাক মারাই থাকে 1 মাসের। আজকে কেন আপনার প্রথমে কথা শুনতে পাচ্ছিলাম না, তারপরে কেন গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আবার ফেল দেখাচ্ছে কানেকশন, বুঝতে ঠিক আছে, পারছিলাম না। একটু কানেকশনটা ভালো জায়গায় নিয়ে বস, তাহলেই পেরে যাবি। ঠিক আছে পূর্ণিমা, ঠিক আছে। ঠিক ঠিক করে আনসার দিতে হবে, ঠিক আছে? ঠিক ঠিক করে, হ্যাঁ, ম্যাম। নাহলে তো হবে না। তন্নি, তন্নি, বলুন। আনন্দ হচ্ছে আমার। আনন্দ হচ্ছে। হ্যাঁ, সন্নিকর্ষ বলো। সমবেত সমবায় হবে। সমবেত সমবায়? তাও তো হবে না, এটা তো ম্যাম এটা সংযুক্ত সমবায় হবে। দাঁড়ান। আনন্দ হচ্ছে মানে মনের সাথে কানেক্টেড, তাহলে সংযুক্ত সংযোগ সংযোগ সমবায়, কি বলছি, সংযোগ সন্নিকর্ষ। ওরে আনন্দ, আনন্দটা তো কোনো না কোনো কিছু থেকে এসছে। আনন্দ কি কোনো অবজেক্ট? তন্নি, ম্যাম, এটা সংযুক্ত সমবায়িত হবে, আত্মার মধ্যে আনন্দটা হচ্ছে। আত্মা তো একটা সংযুক্ত আমি তন্নিকে বলছি। তন্নি, আনন্দ কি কোনো অবজেক্ট? ঘুরে ঘুরে বেড়াবে আনন্দ? হ্যাঁ, তাও তো ঠিক। আনন্দ তো কোনো না কোনো কিছুর থেকে পেয়ে তারপরে বলবো, তাই না? যেরকম গোলাপ দেখে লাল রংটা দেখছি, সেরকম ভাবে আনন্দটা তো কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কিছু থেকে এসেছে। তাহলে সংযুক্ত সমবায়। হ্যাঁ, সংযুক্ত সমবায়। এই যে বললাম যে মন দ্বারা আত্মাতে সুখ দুঃখ ইত্যাদি উৎপন্ন হয়, সেগুলো সবই হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষে ঘটে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? হুম। আর কি, আর এখান থেকে আর কিছু বলার নেই। আমার মনে হয় তোরা বুঝতে পেরেছিস এবারে। আমি জানি আমাকে কঠিন কঠিন দেখে জিজ্ঞেস করেন, যখন তাই আমি না? পারবো সেটাই জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক ঠিক, তোর সঙ্গে তো চূড়ান্ত শত্রুতা আছে রে। কি করি বল? যেগুলো পারবো আমি সেগুলো একবারে জিজ্ঞেস করেন না। তাই না? তোর ছেলের কান্না না তোর মেয়ের কান্না বল? আমার মেয়ের কান্না দেখেছেন, আমি বলছি না আমি এটা কঠিন হবে, তবুও বলছি সংযুক্ত সমবেত হ্যাঁ ম্যাম, বলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা বলতে দে, বলতে দে। সমবায় সন্নিকর্ষ শুধু তো তিন চারবার অ্যাটেম্প করেছিস, এবার ঠিকঠাকটা উত্তর দে। বুঝতে পারছি, বল। মেয়ের কান্না সমবেত সমবায় সন্নিকর্ষ। আরিফ, আরিফ আনমিউট হো না, উঠেগা। সমবায় সন্নিকর্ষ, আর আর চেঞ্জ করবো না, সমবায়। অনিতা, অনিতা, ছেলের মেয়ের সমবায়, মেয়ের কান্না সমবায় সন্নিকর্ষ। দেখো, কান্নাটা ওর মেয়ের সঙ্গে সেই সময় কি আছে? মেয়ে তো সব সময়ের জন্যই কাঁদে, ও বলে যেটা সমবেত মানে সমবায় সম্বন্ধে আছে, তাই তো? তো ও তো কান্নাটা দেখছে বা শুনছে। কান্নাটা শুনছে, কান্নাটা কোথায় উৎপন্ন হচ্ছে? আমাদের ইয়ে বন্ধ করেছিস? হ্যাঁ, কান্নাটা তো কানে শুনছে, তাহলে কি সন্নিকর্ষ হবে? সমবায় ম্যাম, এটা ইয়েস, সমবায়। আমি ম্যাম সমবায়ে লক করেছিলাম। লক করেছিলে না? প্রথমে, দ্বিতীয়তে না তৃতীয়তে না চতুর্থতে? আচ্ছা, দিদি, হ্যাঁ বল। এটা সংযুক্ত সমবায় কেন হবে না? এটা তো ও কান্নাটা তো কোথাও উৎপন্ন হচ্ছে সেটা শুনছে, সেটা দেখছি চোখ দিয়ে। তখন শব্দ উৎপন্ন হয় কানের দ্বারা। এই যে একটু আগে বললাম, কান দ্বারা যদি কোনো শব্দ শুনিস, তখন সেই শব্দটার একমাত্র উপায় হচ্ছে সন্নিকর্ষ, হচ্ছে সমবায় সন্নিকর্ষ।
এছাড়া হ্যাঁ, তুই ওই তন্নিকে বললে না যে আমার আনন্দ হচ্ছে, আনন্দটাও তো একটা গুণ, তাহলে সেটা আমার মনে হচ্ছে, তাহলে সংযুক্ত না, সমবায় মনে হলো। হচ্ছে না, না মনে হচ্ছে না, মন নামক ইন্দ্রিয় দ্বারা আত্মাতে উৎপন্ন হচ্ছে, মনে হচ্ছে না, আচ্ছা, দ্যাট মিন অ্যাজাম্পশন নয়, মন হ্যাঁ নামক হ্যাঁ, ইন্দ্রিয় ইন্দ্রিয়র দ্বারা। ঠিক হ্যাঁ, আছে। হুম, আর এই হুম, কান্না ঠিক আছে। শুনছে, রান্নাঘরে আছে কান্না শুনছে, ওই তাহলে হর্নের আওয়াজের মতো সমবায় সন্নিকর্ষ। হ্যাঁ, বুঝতে ঠিক পেরেছি। আছে। হুম হুম। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের ডিফারেন্স, মানে কি আছে পরের প্রকারভেদে। এবার বলছে যে লৌকিক প্রত্যক্ষ হচ্ছে প্রথমত যদি ভাগ করা হয় তাহলে দুটো ভাগে ভাগ করা হয় প্রত্যক্ষে, একটা হচ্ছে বাহ্য লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ হচ্ছে কি, যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগ থাকবে, মানে কানেকশনটা সরাসরি থাকবে, তাকে বলা হবে লৌকিক। আর অলৌকিক, অলৌকিক মানে যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সন্নিকর্ষ থাকবে না। তাহলে প্রথমে লৌকিকটা ধরি। লৌকিকের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি যোগ থাকছে, সেটা হচ্ছে লৌকিক পারসেপশন। এবার এই লৌকিক প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি বাহ্য আর একটা হচ্ছে মানস। বাহ্য মানে কি, বাহ্য যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো যখন দিয়ে বিষয়বস্তুকে দেখতে পাচ্ছি, তখন আমাদের যে প্রত্যক্ষ হচ্ছে সেটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। আর মন নামক ইন্দ্রিয় দ্বারা আমাদের যে সুখ দুঃখ ইত্যাদি আত্মাতে উৎপন্ন হয় সেটা হচ্ছে অন্তরিন্দ্রিয়, তাই হচ্ছে এটা মানস প্রত্যক্ষ। সুতরাং নৈয়ায়িকদের যে কনসেপশন, সেই কনসেপশন অনুসারে প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হলো, লৌকিক আর অলৌকিক। লৌকিককে আবার দুটো ভাগে ভাগ করা হলো। এবার বলছে প্রত্যক্ষ জ্ঞানের যে বৈশিষ্ট্য, পারসেপশনের যে প্রমাণ, প্রত্যক্ষ যে প্রমাণ মানে ভ্যালিড নলেজ দেয়, সেই ভ্যালিড নলেজের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অনুসারে লৌকিক প্রত্যক্ষকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যক্ষ জ্ঞানের যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রমার যে ক্যারেক্টারিস্টিক্স যেটা পারসেপশনে আমরা পাচ্ছি, সেই ক্যারেক্টারিস্টিক্স অনুসারে আমরা লৌকিক প্রত্যক্ষকে তিনটে ভাগে নৈয়ায়িকগণ ভাগ করছেন। একটা হচ্ছে নির্বিকল্পক, একটা সবিকল্পক, আর একটা হচ্ছে প্রত্যভিজ্ঞা। এবার নির্বিকল্পক, দেখো নির্বিকল্পক মানে কথার অর্থই হচ্ছে নাই বিকল্প যাহার, নাই বিকল্প যাহার। তাহলে প্রথমে নাই বিকল্প যাহার, আমরা নাই মানে জানি নেই, তারপরে না পড়াতে পড়াতে মনে হয় এরকম হচ্ছে। নাই মানে নেই যার, বিকল্প নেই বিকল্প যার। তাহলে প্রথম কথাটাই হচ্ছে বিকল্প কথার অর্থ কি, কারণ আমরা জানি যে নির্বিকল্পক যে প্রত্যক্ষ তাকে কিন্তু যেটা ডেফিনেশন দেয়া হচ্ছে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, আমরা জানি তো এটা সবাই, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, জানি না জানি না? হ্যাঁ ম্যাম, আমরা সবাই জানি। তাহলে আমাকে জানতে হবে বিকল্প কথার অর্থ কি আর প্রকার কথার অর্থ কি। আমরা জানি বিকল্প কথা আর প্রকার কথার অর্থ, বিকল্প কথার অর্থ হচ্ছে বিশেষণ, বিশ্লেষণ। আর প্রকার কথার অর্থ আরিফ বল, আরিফ সুতপা। পারবো না ম্যাম, ভুলে গেছি। আচ্ছা, তন্নি, তহিতা, পূর্ণিমা। ম্যাম বিকল্প তো হচ্ছে অপশন, অনেকগুলো অপশন থেকে তার মধ্যে একটা বিকল্প ধরা হয়, আর প্রকার তো ভ্যারাইটি, যেটা আমি জানি। যথারীতি অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। আরে আবার কি লেখে আরিফ দেখ, ওরে ভগবান আজকে কি হয়েছে তোদের? চম্পা আমার নেট চলে যাচ্ছে, কি মুশকিল। চম্পা শুধুই চলে যাচ্ছে, কি মুশকিল। আচ্ছা যাই হোক, আমি কি করবো?
ওরে চম্পা, তুই অন্য কোনো ফোন থেকে জয়েন কর, অন্য ফোন থেকে জয়েন কর তুই। আচ্ছা, ভালো করে শোন আজকে, ঠিক আছে? যে বিকল্প, বিকল্প বলতে ওই যে অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে থেকে এতগুলো বিকল্প দেয়া হয়েছে, তুমি তার থেকে বেছে নাও, তা নয়। একটা বস্তু যখন আমার সামনে আসে, তখন বস্তুটা একা একা আসে না। যখনই আসে সে বিশেষণ নিয়ে আসে, এবং বিশেষণের সঙ্গে বিশেষের একটা সম্বন্ধ নিয়ে আসে। যখন কোনো একটা বস্তু তোর সামনে আসে, তখন সে যেরকম বিশেষ্য একা একা আসতে পারে না, তার সঙ্গে যেরকম একটা বিশেষণ থাকে, সেই বিশেষণটার সঙ্গে ওই বস্তু মানে ওই বিশেষের সম্বন্ধকেও নিয়ে আসে। সেই জন্যে নির্বিকল্পক প্রত্যক্ষকে বলা হয় বিশেষ্য বিশেষণ সম্বন্ধ অনবগাহী। বলে না, এই কথাগুলো পেয়েছি না? আমার গলা কেন আজকে আটকে যাচ্ছে বুঝতে পারছি না তো। সবারই কিছু কেন হচ্ছে? ম্যাডাম, আমার কথা শোনা যাচ্ছে? আমি এতক্ষণ কিছুই শুনতে পাচ্ছিলাম না, বা কথাও বলছিলাম, বোঝা যাচ্ছিল না। এখন পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ। আমি বলছিলাম বিকল্প আর প্রকারের মধ্যে পার্থক্য কি বলতে পারবি আরিফ? বিকল্প? হ্যাঁ, বিকল্প আর প্রকার। বিকল্প কথার অর্থ হচ্ছে বিশেষণ, আর বিশেষণ বিশেষ্য বিশেষণ বর্জিত যেটা, সেটা কি প্রকার? তাই বলবো, নিষ্প্রকারকম জ্ঞানং নির্বিকল্পকম আর স্বপ্রকারকম জ্ঞানং নির্বিকল্পকম। তাহলে প্রকার মানে যদি বলিস বিশেষ্য বিশেষণের কোনো চিহ্নই নেই, তাহলে স্বপ্রকারকম জ্ঞানং সবিকল্পকম বলবো কি করে? প্রকারটা বুঝতে পারছি না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, একটু মনে করিয়ে দিই, তাহলে মনে পড়ে যাবে। দেখো, বিকল্প কথার অর্থ শুধুমাত্র বিশেষণ ওইভাবে বলবো না। বিশেষ্য যখন আমার সামনে আসে, তখন বিশেষণে বিশেষিত হয়ে আসে। তাহলে বিকল্প কথার অর্থ হচ্ছে বিশেষণ সমৃদ্ধ বিশেষ্য, বিশেষটা বিশেষণ সমৃদ্ধ ভাবে আসে, এটাকে বলা হয় বিকল্প। দ্যাট ইজ এসেনশিয়াল প্রপার্টিস। একটা বস্তুর এসেনশিয়াল প্রপার্টিস নিয়ে সে আমার সামনে আসবে। ধরো তুমি একটা গরুকে দেখছো আর একটা বিড়ালকে দেখছো, গোত্র বিশিষ্ট গরু হচ্ছে, সেটা হচ্ছে বিকল্প, এবং গোত্রটা গরুর সঙ্গে সম্বন্ধ যুক্ত ভাবে তোমার কাছে আসছে, এমন নয় গোত্র আলাদা জায়গায় রয়েছে আর গরু এখানে আলাদা জায়গায় রয়েছে। সেই সম্বন্ধ নিয়ে তোমার সামনে এসে হাজির হচ্ছে। যখনই সে আসবে তখনই সে পুরো বিষয়টা নিয়ে আসবে। কেমন ভাবে আসবে? যাতে তো যে বিষয়টা তোমার সামনে, মানে গরুটা যখন আসছে, গরুটাকে তুমি কুকুর বিড়াল ছাগল ইত্যাদি থেকে আলাদা করতে পারছো। তাহলে বিকল্প বলতে বুঝবো এমন কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা যেটা লক্ষ্য বস্তুকে নির্দেশ করছে, তার এসেনশিয়াল প্রপার্টিস, মানে আবশ্যিক কতগুলো বৈশিষ্ট্য। সেই আবশ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলবে সেই বস্তুটার বিকল্প। তো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আচ্ছা বলুন ম্যাম। মানে প্রত্যেকটা বস্তুকে কিছু না কিছু বৈশিষ্ট্য দিয়ে অন্যান্য পৃথিবীর সব বস্তু থেকে তো তাকে আলাদা করা হয়েছে, না হলে তো সব ঘেটে ঘ হয়ে যেত, আলু পটল মূলো সব সব এক হয়ে যেত। তাহলে গরুটাকে তার গলকম্বলত্ব বিশিষ্ট যে গরু, তার যে এটা বিশেষ বৈশিষ্ট্য, এই বিশেষ বৈশিষ্ট্য নিয়েই কিন্তু গরু তোর সামনে এসে হাজির হয়। তাহলে যে বিশেষণটা নিয়ে, কারণ একা একা কোনো বস্তু আসতে পারে না,
খুব সুন্দর উদাহরণ আছে, আমি শুনেছিলাম, সেটাই বলছি তোদের। তার সুন্দর কাঠামোর, মানে খুব সুন্দরী দেখতে হিরোইন, খুব সুন্দরী দেখতে। সে যখন তোমার সামনে আসবে, সে কিন্তু উইদাউট পোশাকে আসবে না, কিছু না কিছু পোশাকে সে আসবে। তার মানে বিশেষ্য কখনো একা একা আসে না, বিশেষণ নিয়ে আসে। তাহলে যে বিশেষণটা তার জন্য অ্যাপ্লিকেবল, কারণ পোশাকটা হচ্ছে তার আপতিক ধর্ম, কিন্তু যে হিরোইনের যে বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই হিরোইনের সেই বৈশিষ্ট্যের জন্য সে অন্যান্য সমস্ত হিরোইন থেকে আলাদা। তাহলে সে যদি হবে, ধরো সুতপা, সুতপা আমার কাছে এসছে, শুধু সুতপা বিশেষ সাথে নয়, বিশেষণ সমৃদ্ধ ভাবে বিশেষ্য সুতপা এসছে আমার কাছে। তাহলে যে বিশেষণগুলো ওর জন্যে একেবারে সমবায় সম্বন্ধের সঙ্গে থাকে, সমবায় সম্বন্ধে আমি বলছি, সেগুলোই হচ্ছে ওর বিকল্প। তাহলে পৃথিবীতে যত শ্রেণী বিভাজন হয়েছে, সেই শ্রেণী বিভাজনে প্রত্যেকটা শ্রেণী বিভাজন হয়েছে তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য। ক্লাস 8 না 9 সায়েন্সের বইতে পড়েছিলি না, বটগাছ, বটগাছ কি বর্ষজীবী, হেনা টানা ইত্যাদি ইত্যাদি, তার কতগুলো বৈশিষ্ট্য পড়তে হয়েছিল। অ্যামিবা, হাইড্রা, প্রত্যেকের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলোর জন্য অ্যামিবা হাইড্রা থেকে আলাদা, হাইড্রা হচ্ছে তোর অ্যামিবা থেকে আলাদা, অক্টোপাস অ্যামিবা থেকে আলাদা, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেগুলো ওই বস্তুটাকে চেনার জন্য এসেনশিয়াল, সেগুলোকে বলে বিকল্প। আর ধর, এটাও আমার শোনা কথা, ধর তুই রাস্তা দিয়ে কাউকে জিজ্ঞাসা করছিস, দাদা কি প্রকার আছেন, সে বলে এই কোনো প্রকার। এই কোনো প্রকার মানে মেবি ভালো, মেবি মন্দ, মেবি ভালো মন্দ মিশিয়ে। তাহলে বস্তু যখন আসে, তখন যেমন তার এসেনশিয়াল কোয়ালিটিস নিয়ে আসে, এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসে, সেই রকম কিছু অ্যাক্সিডেন্টাল কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসে। সেই যে অ্যাক্সিডেন্টাল মানে আপতিক, সেই যে আপতিক ধর্মগুলো, আপতিক ধর্ম আর এসেনশিয়াল ধর্ম সব মিলিয়ে মিশিয়ে তাকে বলা হয় প্রকার। তাহলে প্রকারের ব্যাপকতা অনেক বেশি। আমি কি বোঝাতে আমি বোঝাতে পেরেছি প্রকার আর বিকল্প? কি রে, বোঝাতে পেরেছি? বলবি বিকল্পটাও সুন্দরভাবে বুঝেছি। প্রকারটা মানে উদাহরণ মানে ভালো মন্দ, মানে এইটুকুই শুধু বুঝলাম, মানে আর কিছু একটা দিলে মানে ভালো হতো, দিলে ক্লিয়ার হয়ে যেত। ভালো হতো। হ্যাঁ, কে আর কি বলছিস বল, আর কি বলছিস বল আরিফ। আবার তোর কথা শুনতে পাচ্ছি না আরিফ, কথা শুনতে পাচ্ছি না এখন। বল না, কথা বলতে থাক, বলতে থাক। শুনতে পাচ্ছি না রে, কেটে কেটে যাচ্ছে। কি সমস্যা আছে? সমস্যাটা শুনতে পাচ্ছি, কি সমস্যা এই কথাটা শুনতে পাচ্ছি, কিন্তু বাকি কথাগুলো শুনতে পাচ্ছি না। কি সমস্যা বলতো দেখিনি? সমস্যাই সমস্যা। তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ, আর প্রকার বলতে ওই কি বলেন, আর তোর কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, সুতোবার উদাহরণের সঙ্গে আমার কথা যদি শুনতে পারিস তাহলে শোন। তোরা সবাই ধর মাঠে বসে আছিস, প্রত্যেকে বসে আছিস, ঠিক আছে? আমাকে কেউ জিজ্ঞাসা করলো, আচ্ছা দেবল কে? ওই যে ছেলেটা লাল টুপি পরে আছে,
বা আমি বললাম যে যাও মাঠে গিয়ে দেখবে যে লাল টুপি পরে আছে সেই দেবল। প্রথম উদাহরণটা ঠিক নয়। আমাকে জিজ্ঞাসা করো দেবল কোথায় আছে, বলে মাঠের মধ্যে লাল টুপি পরে আছে। গিয়েও দেখলো অন্য একজন মাথায় লাল টুপি পরে আছে, তাকেই বলবে দেবল? বলবে কিনা? তাহলে দেবলকে বিশ্লেষণ করার জন্য বা দেবলকে ব্যাখ্যা দেওয়ার জন্য লাল টুপিটা কি এসেনশিয়াল? না। তাহলে যেগুলো আমাদের এসেনশিয়াল ধর্ম নয় সেইগুলো সব মিলিয়ে মিশিয়ে বলা হয় প্রকার। আচ্ছা, এবারে ঠিক আছে, এবার ক্লিয়ার। এবার একদম ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এনি ডাউট কারো? না ম্যাম ঠিক আছে। তাহলে নির্বিকল্পক মানে নাই বিকল্প যাহার। আমি তাহলে এবার বোঝাতে পারছি বিকল্প কথার অর্থ হচ্ছে যে যখন ধর তুই হচ্ছে টেবিলে বসে পড়ছিস, ঠিক আছে, তুই টেবিলের ওপাশের দিকে একটু তাকালি, তাকিয়ে একটা কমলা রং দেখলি, হ্যাঁ একটা গোল কিছু দেখলি, এটা দেখলি গোল কিছু আর কমলা কিছু দেখলি, কিন্তু কমলাটা রংটা যে গোলের মধ্যে মিশিয়ে ওটা যে একটা কমলা লেবু, এটা তুই দেখলি না। তার মানে কোয়ালিটিস গুলো তুই বলতে পারবি না। নাম, জাতি, গুণ, ক্রিয়া একটা বস্তু, নাহলে তো দ্রব্যের লক্ষণ শেষ হয়ে যাবে। যে দ্রব্য কাকে বলে? যার মধ্যে গুণ এবং ক্রিয়া দুটো থাকে। কিন্তু তুই নির্বিকল্পক প্রত্যকে কি দেখছিস? গুণ, ক্রিয়া ইত্যাদি জাস্ট দেখছিস, কিন্তু তাদের মধ্যে যে সম্বন্ধ হলে তবেই না তোর কাছে দ্রব্যটা পরিষ্কার হয়ে উঠবে যে ওটা কমলা লেবু। সেই সম্বন্ধগুলো তুই কিছুই যদি না দেখতে পারিস তাহলে তুই কিছুই বলতে পারবি না। সেই জন্য বলছে যে বিশেষ্য, বিশেষণ, সম্বন্ধ এগুলোকে উপলব্ধি করা যায় না, তাদের মধ্যে কি সম্বন্ধ আছে। জাস্ট আমি বলি যে এইভাবে ফেল ফেল করে তাকিয়ে থাকা, কি জিনিস ওটা কিছুই বলতে পারবি না। কেন বলতে পারবি না? কারণ এটা পারসেপশন অবশ্যই, কিন্তু সেই পারসেপশনে আমার কি আসে না, বিশেষণ বিশেষ্য তাদের মধ্যে সম্বন্ধ করে যে একটা গোটা জিনিস। ওই যে বললাম যে নায়িকা যখন আসে জামা কাপড় পরে তোমার সামনে আসে, পুরোপুরি তোমার সামনে আসলে তবে তুমি কথা বলতে পারবে, তার আগে তুমি কথা বলতে পারবে না। তাহলে একটা মানে বিচ্ছিন্ন যে গুণ, জাতি ইত্যাদি যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাদের মধ্যে যদি কোনো সম্বন্ধই না থাকে, তাহলে আমরা তাদের সম্বন্ধে কোনো কথাই বলতে পারবো না। সেই জন্য বলছে যে নির্বিকল্পক হচ্ছে বিশেষণ বিশেষ্য সম্বন্ধ অনবগাহী, মানে বিশেষ্য এবং বিশেষ্যের সম্বন্ধের অবগাহন হয়নি। মানে এরা আমি বুঝতে পারছি না, বিশেষ্য বিশেষণকে যুক্ত করে আমি এদেরকে বুঝতে পারছি না। যখন আমি বুঝতে পারছি না তখন সেটাকে বলা হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। এই জন্যে নির্বিকল্পক প্রত্যক্ষকে আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলে যে এ তো ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে পারি না, অবপদেশ। আমি তো ল্যাঙ্গুয়েজেই প্রকাশ করতে পারছি না। সুতরাং এটা হচ্ছে এক ধরনের অতীন্দ্রিয়, মানে আমার ইন্দ্রিয়তে আমি ধরতে পারি না। মানে ইন্দ্রিয়তে ধরলেই সেটা তো আমি ব্যাখ্যা দিয়ে আমার সবই কল্পক হয়ে যাবে। সেই জন্যে নৈয়ায়িক মতে বলা হয়েছে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, যেখানে কোনো প্রকার মানে অ্যাক্সিডেন্টিয়াল ধর্ম বা এসেনশিয়াল ধর্ম কোনো কিছুই আসে না। প্রকার মানে বলেছি প্রকারের ব্যাপকতা অনেক বেশি। প্রকার মানে বলেছি যে তার মধ্যে আবশ্যিক ধর্ম এবং আপতিক ধর্ম কিছু না মানে থাকবে তার মধ্যে। তাহলে আমি নির্বিকল্পকে কোনোই ধর্ম, জাস্ট ধর্ম আছে কিন্তু আমি কি করতে পারছি না, ধর্মগুলোর মধ্যে রিলেট করে তাকে জানতে পারছি না। ধর্ম নেই এই কথাটা বলাটা ভুল, কিছু না কিছু আছে তার মধ্যে,
কিন্তু আমি রিলেট করে সেটা একটা কংক্রিট যে জ্ঞানে পরিণত হবে সেটা হচ্ছে না। কিন্তু আমরা জানি পারসেপশন আমাকে ভ্যালিড নলেজ দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাকে ভ্যালিড জিনিস দেয় না তাকে আমি মানতে যাবো কেন? কি প্রয়োজন আমার মানার? ফলে নির্বিকল্প প্রত্যক্ষ মানার যৌক্তিকতা কোথায়? দেখ, নির্বিকল্প প্রত্যক্ষ বুঝতে পেরেছিস? নমিতা, পূর্ণিমা, সুতপা, নীলমণি, অনিতা, আরিফ এবার শোনা যাচ্ছে। মানে আমি যে জায়গাটা তোদেরকে বইতে পড়ে যে জায়গাটা হয়তো পরিষ্কার হবে না, হ্যাঁ, সেই যে বলা হয় সম্বন্ধ অনবগাহী, মানে সম্বন্ধের অবগাহন হয় না, এই জায়গাটাকে ক্ল্যারিফাই করে বলছি, বারবার বলছি। নির্বিকল্পকেও কিছু না কিছু আছে, নাম, জাতি, গুণ ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু যেটা আমি পাই না সেটা সম্বন্ধ। সম্বন্ধ করলে একটা কমলা লেবুর যে কালার এটা থাকে, গোল আকৃতি থাকে, আমাদের যা যা এসেনশিয়াল জিনিস সেগুলো মিলিয়ে কিন্তু আমরা কমলা লেবু বলি। যেমন আরো সেই ইয়ের মতো আমাকে যদি বলতে হয়, বৌদ্ধ দর্শনের মতো, যে নাগসেন রাজাকে, মিলিন্দকে যখন বোঝাচ্ছে রথ, রথ তো কিছু নয়, রথ হচ্ছে দণ্ডচক্র, মাথার ইয়ে থাকবে, সারথি থাকবে, সব মিলিয়ে হচ্ছে রথ। পার্ট বাই পার্ট ফেলে রেখে দাও, রথকে তুমি বুঝবে না। তাহলে ওই পার্ট গুলো আছে, বিশেষ বিশেষণ পার্ট গুলো আছে, কিন্তু কি নেই? তাদের মধ্যে সম্বন্ধ নেই। যতক্ষণ না পর্যন্ত সম্বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন পারসেপশন। এই যে বিচ্ছিন্ন পারসেপশন, এই বিচ্ছিন্ন পারসেপশন থেকে কোনো সময় প্রমা বা ভ্যালিড নলেজ উৎপন্ন হতে পারে না। আমি এই জায়গাগুলোকে সহজ করে বলার জন্য বলছি। আমি তোদের আগের দিনকে বলেছিলাম না, জগদীশ্বর সান্যালের বইটার একটা ছবি দেবো তোদের। হ্যাঁ, দেননি তো ম্যাম, আমি একবার বলবো বলে ভাবছিলাম তো। মনে করিস না কেন, আমি পড়ার সঙ্গে যেই হয়ে যায় ব্যাস অন্য জগতে ঢুকে যাই। 3-4টে অলরেডি ফোন চলে এসেছে, আমি যেই শেষ করবো ওই 4টে ফোন করতে গিয়ে তারপরে এদিক ওদিক করতে গিয়ে ব্যাস আমার মাথা থেকে বাইরে হয়ে যাবে। আমি বলেছিলাম তোরা লিখে দিবি আমাকে, ঠিক আছে? আমি এগুলো সবটাই হচ্ছে দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, লিখে দিবি আমাকে, যদি না দিই মনে করিয়ে দিবি। তাহলে এটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। আর সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে ঠিক তার অপোজিট। ও সরি, কি বলছিলাম? নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করতে যাব কেন? তাহলে বলছে যে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করতে হবে কেন? নৈয়ায়িকান যুক্তি দিচ্ছেন যে আমরা যখন কোনো দ্রব্যকে দেখছি, বস্তুকে দেখছি, তখন বস্তুটা মানে বিশেষ্যকে যখন দেখছি, বিশেষণ সমৃদ্ধ বা সম্বন্ধ যুক্ত ভাবে বিশেষণকে দেখছি, বিশেষ্যকে দেখছি। কোনো বিশেষ্য একা একা আসতে পারে না। তাহলে বিশেষণ সমৃদ্ধ ভাবে বিশেষ্যকে দেখছি। তাহলে এই যে বিশেষণটা, আগে আমার বিশেষণটা হচ্ছে, তারপরে হচ্ছে তোমার, কারণ আমি যখনই গরু দেখছি তার মধ্যে কিছু একটা দেখে ফেলি, যার জন্য আর একটা গরু চিনতে আমার কোনো অসুবিধা হয় না। তাহলে বিশেষণ নিয়ে হচ্ছে গরুটা এসছে আমার কাছে, নাহলে তো গরু গিয়ে দেখে আমি বুঝতামই না। তাহলে বিশেষণ নিয়ে যদি গরু আসে, তাহলে গরুটা হচ্ছে আমার বিশেষ্য, তাহলে বিশেষণটাকে আমি কি বলবো? যদি বলি না ওই বিশেষণটাকে বিশেষ্য বলো, তাহলে বলবো আচ্ছা ঠিক আছে ওটা বিশেষ্য বললাম। তাহলে এবারে সেই বিশেষ্যটাও তো এসছে আর একটা বিশেষণকে নিয়ে। আমি আবার শুরু বলছি, আমি যখন কোনো কিছুকে, আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করছি, তখন প্রত্যক্ষ করার জন্য বিশেষণ সমৃদ্ধভাবে বিশেষ্য আসে। তাহলে বিশেষণ আগে রিয়ালাইজ করি, তারপরে হচ্ছে বিশেষ্য। এবার যদি তর্ক করি না, প্রথমে যে বিশেষণ সেটাই হচ্ছে বিশেষ্য, তাহলে বলবো যে ওই বিশেষ্যটাও তো এসছে আর একটা বিশেষণকে দিয়ে, তাহলে পূর্বের বিশেষণটাও হয়ে যাক বিশেষ্য। তাহলে বলতে হবে সেটা যদি বিশেষ্য হয় তার আগেও একটা বিশেষণ আছে, সেটা যদি বিশেষ্য হয় তার আগেও একটা বিশেষণ আছে। এইভাবে চলতে চলতে অনবস্থা দোষ হবে। তাহলে কোনো একটা জায়গায় কি থামতে হবে। সেই থামার জায়গা থেকে নৈয়ায়িকগণ বললেন ওই যে বিশেষণ, সেটা হচ্ছে নির্বিকল্পক।
যখন সেটা বিশেষের সঙ্গে সম্বন্ধ হয়ে আমার কাছে আসছে তখনই সেটা হচ্ছে সবিকল্পক। সেই জন্যে নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করতেই হবে। এনি ডাউট? দেখ যদি না বল বলছি তাহলে এখানে স্বীকার করার যুক্তিটা কি হলো, যদি যে ওই অনাবস্থা দোষ চলতেই থাকে? না, ওই জন্য তো কেটে দিল, বললো অনাবস্থা দোষকে খণ্ডন করার জন্য বললো ওই যে বিশেষণ ওইটা হচ্ছে নির্বিকল্পক। নির্বিকল্পক মানে তো তাকে আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না। সম্বন্ধ তো আসেনি তোমার কাছে, জাস্ট একটা বিশেষণ এসছে কমলা লেবুর খোসার মতো। বাবা আলিফ কান্না পাচ্ছে, তুই কিভাবে কথা বলছিস কিচ্ছু বোঝা যাচ্ছে না। তোরা শুনতে পাচ্ছিস? তোরা শুনতে পাচ্ছিস? আমি তো গিটারের তার শুনছি। তোরা কি ওর কথা শুনতে পাচ্ছিস? আমি তো গিটারের তার শুনছি। আরিফ আবার লেফট হয়ে ঢোকতো, আরে লেফট হয়ে ঢোক আবার। ঠিক আছে দেখ, ঠিক আছে কথাটা শোনা গেল। কি জ্বালা, তুই কি করছিস বারবার করে? এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। আমি বলতে চাইছিলাম যে নির্বিকল্প প্রত্যক্ষটা তাহলে দাঁড়ালো আমাদের জ্ঞানের প্রথম স্তর। হ্যাঁ, প্রাথমিক স্তর। মানে জ্ঞান লাভ করার জন্য লাভ করার প্রথমে কিছুকে নাম দেওয়া বা তার গুণ সম্পর্কে বা জাতি সম্পর্কে বলার প্রথম মুহূর্তে বা প্রাক মুহূর্তের যে জ্ঞান, সেটাই হচ্ছে নির্বিকল্প। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য তো বলে এটা প্রাথমিক। আর যখন আমি এটাকে ব্যাখ্যা দিতে পারছি তখনই সেটা হয়ে যাচ্ছে সবিকল্পক। এখানে সম্বন্ধটা বলতেই পারছি না, সবিকল্পক। হ্যাঁ তোর আজকে যে সমস্যা না, এবার পড়ে বুঝিস, যদি না বুঝতে পারিস তাহলে আবার সব বলে দেবো। এবার হচ্ছে সবিকল্পক আর নির্বিকল্পক প্রত্যক্ষ। এরপরে কি কতক্ষণ পড়ানো হবে? আর একটু পড়িয়ে দিস, সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ একটু পড়িয়ে দি। মানে 9:30টার মধ্যে? হ্যাঁ হয়ে যাবে 9:30টার মধ্যে। হ্যাঁ আরিফ শোনা যাচ্ছে এবারে। আমার ঠিকই হচ্ছে, আমি জানি না, একটু কথা হয়ে আবার সেই সমস্যায় পড়ছি। তাই তো দেখতে পাচ্ছি। তাহলে নির্বিকল্প উদাহরণ দিলে গেল, আবার গেছে আরিফ। আরিফদার নেটওয়ার্ক মুর্শিদাবাদ গেছে। ও আচ্ছা, সত্যি সত্যি ও মুর্শিদাবাদে নাকি মনে মনে মুর্শিদাবাদ চলে গেছে ওই কারণে? না ম্যাডাম, আমি বারুইপুরে আছি। ও মনে মনে মুর্শিদাবাদ চলে গেছে বলে নেটওয়ার্ক নিয়ে চলে গেছে। বারুইপুরে আছি ম্যাডাম। বুঝতে পেরেছি, মনে মনে মুর্শিদাবাদ চলে গেছিস বলে তোর নেটের আজকে এই সমস্যাটা হচ্ছে, তাই বলছি। তাহলে নির্বিকল্পক আর সবিকল্পকের জায়গা থেকে আমরা দেখলাম পার্থক্যটাও আমরা পারবো যে এর কি পার্থক্য, এর কি পার্থক্য। এবার আসছে যে প্রত্যভিজ্ঞা। বলছে কি যোগীগণ তারা ইনটিউশনের দ্বারা, তাদের রিয়ালাইজেশনের দ্বারা অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছুকে প্রত্যক্ষ করতে পারে না। এটা তো যোগজ প্রত্যক্ষ হয়ে গেল। ম্যাডাম এটা যোগজ, এটা যোগজ প্রত্যক্ষ। ঠিক ঠিক ঠিক, সরি। প্রত্যভিজ্ঞতা হচ্ছে অতীত জ্ঞান। হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে লৌকিক প্রত্যক্ষে পূর্বে আমি অনেক পূর্বে আমি দেখেছিলাম, আবার বর্তমানে তাকে দেখছি, তাহলে পূর্বে তার সঙ্গে প্রত্যক্ষের জ্ঞান আমার আছে, কিন্তু বর্তমানে তাকে আমি দেখছি। এই সেই দেবদত্ত যাকে আমি 30 বছর আগে কাশিতে দেখেছিলাম, তাহলে পুনরায় তাকে দেখছি। যে এটা হচ্ছে, এটাও তো এক ধরনের প্রত্যক্ষ। সুতরাং এটা হচ্ছে কি না প্রত্যভিজ্ঞা।
কিন্তু মনে রেখো যে প্রত্যভিজ্ঞাকে ন্যায় দর্শনের মূল যে বই, সেই বইতে কিন্তু প্রত্যভিজ্ঞাকে এইভাবে ব্যাখ্যা করেনি, যেটা বাংলা বইতে প্রচন্ড ভাবে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, মানে স্মৃতির উপাদানে ভালো হ্যাঁ 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 স্মৃতির উপাদানে প্রত্যভিজ্ঞাটাও ভালো করে দেওয়া আছে। হ্যাঁ 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 আচ্ছা, সেটা থাকবে। প্রত্যভিজ্ঞা আর স্মৃতি কিন্তু এক নয়। স্মৃতির ক্ষেত্রে পূর্বে আমাদের অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার বিষয়টাকে আমরা স্মরণ করি, বাস্তবে নিয়ে আসতে পারি না। কিন্তু পূর্বে যে বিষয়টা দেখেছি সেটা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রত্যভিজ্ঞা। সুতরাং এই যে লৌকিক প্রত্যক্ষ, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগের একটা জায়গা রয়েছে। এবার হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে কি, যেখানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সন্নিকর্ষ থাকবে না, যেখানে অন্য কোনো মাধ্যম হিসেবে কাজ করবে। এই প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ হচ্ছে কি, যখন কোনো একটা বস্তুকে দেখে, যখন বস্তুকে দেখি তখন তার সামান্য ধর্মকে দেখে, সামান্য ধর্মকে জেনে সারা ওই বস্তু সম্পর্কে সমগ্রতা যে জ্ঞান হয়, তখন তাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। কারণ একটা বস্তুকে দেখে সেই বস্তুটা সম্পর্কে, সারা পৃথিবীর বস্তু সম্পর্কে আমরা জেনারেলি বলি জ্ঞান হয়ে যায়। যেমন গরুর মধ্যে গোত্রকে দেখে সারা পৃথিবীর গরু সম্পর্কে আমাদের যে জ্ঞান হয়, সেক্ষেত্রে ওই যে গোত্র সামান্য ধর্ম, সেই গোত্র সামান্য ধর্মের ভিত্তিতেই কিন্তু আমার সঙ্গে সমস্ত গরুর জ্ঞান হয়ে যায়। এখানে সামান্য ধর্মটা মিডিয়েট বা মাধ্যম হিসেবে কাজ করে বলে একে বলা হয় অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষের এগুলো তোদের জানা বলে আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি। সামান্য লক্ষণ প্রত্যক্ষ অনেকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে যে সামান্য লক্ষণ প্রত্যক্ষ হলে তো আমি সর্বজ্ঞ হয়ে যাব। একটা বিষয় বস্তুকে দেখে যদি সমগ্র বস্তু সম্পর্কে জ্ঞান হয়ে যায়, তাহলে তো আমার পুরো একেবারে পণ্ডিত হয়ে যাব আমি। তখন উত্তরে বলছে যে সামান্য ধর্মের ভিত্তিতে সেই বস্তুর বিশেষকে জানা যায় না, বস্তু বিশেষকে জানা যায় না, বস্তুর সমগ্রতার একটা জেনারেল আইডিয়া হয়। পার্টিকুলার একটা গরু 6 ফুট লম্বা, 2 ফুট লম্বা, 3 ফুট লম্বা হতেই পারে, তার প্রত্যেকটার আলাদা আলাদা মানে পার্টিকুলারিটি থাকতে পারে, স্বতন্ত্রতা থাকতে পারে, সেগুলো সম্পর্কে আমার প্রত্যক্ষ হবে না, কিন্তু গরুকে গরু বলে আমি চিনব। এইভাবে সর্বজ্ঞ হওয়ার ক্ষেত্রে যে ক্রিটিসাইজটা করা হয়েছিল সেটার উত্তর দিল। এটা গেল সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তাহলে সামান্য ধর্মের প্রত্যক্ষের সাহায্যে, সামান্য ধর্মকে প্রত্যক্ষ করার মাধ্যমে ইন্দ্রিয়ের সঙ্গে সেই বস্তু বা বিষয়ের সমগ্রতার যে জ্ঞান হয়, তাকেই বলা হচ্ছে আমাদের সামান্য লক্ষণ প্রত্যক্ষ। নেক্সট আসছে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি বলছে না, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়কে জানার জন্য যেখানে আমার পূর্বের জ্ঞানটা মাধ্যম হিসাবে কাজ করে। মামা একটু দরজাটা বন্ধ করে দিতে, জাস্ট 5 মিনিট 10 মিনিট হয়ে যাবে, বুঝতে বলো, আমি যাচ্ছি। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের জ্ঞান হওয়ার ক্ষেত্রে অন্য মানে সেই পূর্বের জ্ঞান যখন মাধ্যম হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আমরা জানি যে ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয়ের বিষয় ব্যবস্থা আলাদা। চক্ষু দিয়ে রূপ দেখতে পাই, কর্ণ দিয়ে শব্দ শুনতে পাই, ত্বক দিয়ে স্পর্শ পাই, এরকম নাসিকা দিয়ে গন্ধ পাই। প্রত্যেকটা ইন্দ্রিয়র বিষয় ব্যবস্থা আলাদা আলাদা। কিন্তু আমরা যখন দেখতে পাই একটা ইন্দ্রিয় দিয়ে অন্য ইন্দ্রিয়ের বিষয়কে দেখছে, তখন দেখা যায় যে একটা জ্ঞান মাঝখানে কাজ করে। কিরকম? ধরো যে আমি এক টুকরো বরফ রয়েছে, আমি বললাম বরফ ঠান্ডা, আমি স্পর্শই করলাম না, তাহলে স্পর্শ দিয়ে বরফটাকে ঠান্ডা অনুভূতিটা পাওয়ার কথা ছিল, কিন্তু আমি চক্ষু দিয়েই বলছি বরফ ঠান্ডা।
কি করে? পূর্বের ত্বক দিয়ে আমি স্পর্শ অনুভব করেছিলাম যে বরফ ঠান্ডা, সেই জ্ঞানটা আমার ছিল, সেই জ্ঞানটা এখন মাধ্যম হিসাবে কাজ করছে আমার এবং ওই বরফের মাঝখানে। এইরকম জ্ঞান মাধ্যম হিসাবে কাজ করে যে প্রত্যক্ষের ক্ষেত্রে, সেই প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। তাহলে সামান্য একটা কাজ করছে বলে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান কাজ করছে বলে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আর যোগীগণ তাদের যোগ সাধনার দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত বিষয়কে তারা প্রত্যক্ষে আনতে পারে তাদের রিয়ালাইজেশনের দ্বারা। এই যে যোগীগণের ক্ষমতা অনুসারে দেখা, সে তাকে বলা হয় যোগজ প্রত্যক্ষ। এইভাবে অলৌকিক প্রত্যক্ষ 3 প্রকার প্রত্যক্ষ, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ প্রত্যক্ষ, এই 3টে প্রত্যক্ষ বলা হয়েছে। বলো 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 ম্যাডাম, একটা উদাহরণ। হ্যাঁ, যোগজ প্রত্যক্ষের একটা উদাহরণ দিই। যোগজ প্রত্যক্ষের উদাহরণ চাইছি। যেমন যোগজ প্রত্যক্ষের উদাহরণ যদি বলিস, তাহলে আমরা বলবো যে নেতাজি কত মানে বছর আগে যে কথা বলেছিলেন যে ভারতবর্ষে এইরকম বিচ্ছিন্ন ইত্যাদি ইত্যাদি হবে, সেটা এখন ঘটতে চলেছে। রবীন্দ্রনাথ কত আগে কত কথা বলেছেন, সেগুলো ঘটতে চলেছে। যোগীগণ এই মানে সহজ উদাহরণ যদি বাস্তবে একদম রিয়ালিটিতে উদাহরণ করে, এত জ্যোতিষী দেখিস না, ডক্টরেট, হ্যাঁ সাংঘাতিক রকমের, সারা চতুর জায়গায় স্টেশনে দেখতে পাবি। আমার কাছে আসুন, সব ঠিক হয়ে যাবে, চলে যাবে তাদের কাছে, করিয়ে দেবে। বইয়ে তো কোথাও পারে না, আমি ওই অ্যাস্ট্রোলজার থেকে ধরে রেখেছি যোগজ প্রত্যক্ষের মধ্যে। শোন, এই যে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা বিরাট বড় সায়েন্স, ঠিক আছে, বিশাল বড়। কিন্তু এরা যারা আছে, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। এরা প্রত্যেক, অনেকে আছে বিজনেসের খাতিরে অনেক মিথ্যে কথা বলে, যেমন ডাক্তাররা যেরকম বলে, আমি ছোট করছি না, সবাই সব ডাক্তার নয় এরকম। এই তো দেখ, পিয়ালির সঙ্গে কথা বলছিলাম, পিয়ালি সন্ধ্যেবেলা ফোন করেছিল, হাবড়া হসপিটালের মেয়েকে ওই ইয়ের সঙ্গে নেবুলাইজারের সঙ্গে তোর ইয়ে দিয়ে দিয়েছে, কি বলে, কি দেয় ওটা, আরে এটা ভয়ঙ্কর জিনিস, দুধ বাবা মনে পড়লো, স্টেরয়েড দিয়েছে ওইটুকুনি বাচ্চাকে। স্টেরয়েড দিলে তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে বলে আমার সেরে গেছে, আমার ওই হয়েছে, সেখানে গিয়ে দেখা গেছে সব স্টেরয়েড দেয়, কিন্তু সেটা সাময়িক। তো এরা কতটা ভালো কতটা মন্দ আমি জানি না, কিন্তু অ্যাস্ট্রোলজি যে সায়েন্স বিশাল, সেটা আমি জানি। দুবের যদি কোনোদিনও কোনো সেমিনার করতে পারিস, দুবের সেমিনার একটা করিস, তাহলেই দেখতে পাবি। ডক্টর দুবে, KL আর দুবে মনে হয়। তো অ্যাস্ট্রোলজিটা বিরাট বড় সায়েন্স। তো যোগীগণকে আমরা এদের জায়গা থেকে বলবো না, মানে এই আচার্য, এই ডক্টর, এই জ্যোতিষ, এ বলবো না। যোগীগণের যোগ সাধনা দ্বারা যে রিয়ালাইজেশন, সেই রিয়ালাইজেশনকে আমরা তো অস্বীকার করতে পারি না। আমাদের ভারতবর্ষে এত বড় বড় সেজ, সে মানে তোমার ইয়ের থেকে শুরু করো, যে কোনো ধর্মের থেকে শুরু করো, তাদের রিয়ালাইজেশন, তারা যা বলেছে সেগুলো সমস্ত কিছু সব খেলে যাচ্ছে, সেগুলো আমরা অস্বীকার করি কি করে? সেটাই ধরে নিতে হবে, ঠিক আছে? ঠিকই আছে ম্যাডাম। আর একটা প্রশ্ন ছিল, একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ, আমরা সংযুক্ত সমবায়ের ক্ষেত্রে দেখলাম যে গুণের প্রত্যক্ষ ক্ষেত্রে সেটা হচ্ছে। আচ্ছা, কোনো বস্তুর যদি কর্মের প্রত্যক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটাও তো সংযুক্ত সমবায়। কর্ম কি বলবি? যেমন ধরুন পাখার গতিশীলতা, যেটা বা গতি, যেটা পাখার গতি প্রত্যক্ষের ক্ষেত্রে কি, তাহলে সংযুক্ত সমবায়, সেটা তো সংযুক্ত সমবায়। ঠিক, সংযুক্ত সমবায়। একটু ভেঙে ভেঙে পার্ট যদি দেখিস না, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি আজকে যা পড়ালাম তা কি ঢুকলো মাথায়? কিছু ঢুকেছে কিছু মাথায় আজকে? হ্যাঁ ম্যাডাম,
এটা তো খুব ভালো টপিক এবং খুব সোজা টপিক, ভালোই লাগবে। সেটাই বলছি, ঢুকেছে তো, তাহলে নেক্সট দিনকে আমি ইনফারেন্সে চলে যাব, অনুমানে চলে যাব। একদম ওকে, যাও স্ক্যান করতো, এক্ষুনি পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো। নেটের মেয়েদেরকে বলেছিলাম যে সোমবার দিন সকালবেলা তোর নিয়ে আমাকে একটু ইয়ে করবি, নক করবি সোমবার দিন সকালবেলা। ঠিক আছে, আমি বলে দেবো আমি যে পড়াতে পারবো কি না পারবো, প্রত্যক্ষ থেকে ইনফারেন্স টিনফারেন্স সবই দিয়ে দেবো। হ্যালো ম্যাম, বল, বলে যা, আছি আমি এখন। কি নেটের পড়াটা কোন বার পড়া হয়? আগের দিনই বলেছি কিন্তু যে জয়েন হতে, তুই কালকে জয়েন করিস না, বৃহস্পতিবার। আমাকে বলেছেন ফেব্রুয়ারি থেকে জয়েন হতে। ও আচ্ছা, হ্যাঁ বলেছিলাম ওই প্রাইসটা শেষ হয়ে যাক তারপরে। ঠিক বৃহস্পতিবার এটা তুমি প্রত্যক্ষ, শুধু প্রত্যক্ষ। বৃহস্পতিবার রাত 8টা থেকে? ইয়েস ম্যাম। তোদের কারুর কাছে জগদীশ্বর সান্যালের বইটা নেই? কারুর কাছে নেই? আমার কাছে আছে। তুই দিয়ে দিতে পারছিস না, আমাকে দিয়ে খাটাচ্ছিস কেন? হ্যাঁ, আমাকে তো কিছুই বলছে না, দিচ্ছি। বলছি না মানে কি, নিজে থেকে তো বলবি তো ম্যাম আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি ভুলে যাচ্ছি যেখানে সেখানে, বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি আজকে দিয়ে দেবো। বইটা বাজারে কিনতে পাওয়া যাবে তো? অ্যাভেলেবেল, ঠিক আছে, একদম অ্যাভেলেবেল। একটু মানে মনে করে একটু দিয়ে দে। মানে সত্যি কথা বলতে আমার মনে থাকে না, জানিস, এতগুলো ফোন করতে হবে তো, তারপরে বাইরে একজন বসে আছে, তার সঙ্গে কথা বলতে হবে, দিয়ে ওইসব করতে গিয়ে শুধুই ভুলে যাই সব। ঠিক আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, একটু আমরা মনে করবো যে আমাদের গ্রুপে আমরা সবাই বলেছি বারবার করে, প্রতিযোগিতায় নামবো পরীক্ষার ওই হলের মধ্যে বসে। তার আগে প্রতিযোগিতা আমাদের মধ্যে খুব স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। সবাইকে আমরা সবকিছু দেবো, সবাইকে সাহায্য করব, সবার বিপদে আপদে আমরা সাহায্য করব। ডাল তলোয়ার সকলের হাতে থাকবে, যুদ্ধ হবে ওইখানে গিয়ে, ওই হলে গিয়ে যুদ্ধ হবে। অনেকের ব্রেকডাউন হয়ে যায়, অনেকের ইত্যাদি হয়, কিন্তু এই মানসিকতা অ্যাজ এ টিচার কখনো রাখবে না। হতে চলেছে তোমরা টিচার, মনে রাখবে। আমরা যদি ভালো না হই কি গর্ব, কাদের গর্ব। ওই জন্য যদি বলি সঙ্গে সঙ্গে নিয়ে নিবি। তোদের উপর আমি অত্যাচার করি, এটা এই কর, তুই ওই কর, ওই কর, তোর নিকে তো আমি করতেই থাকি, এবং মৌমিতাকেও তাই। তো সেটা করবি, এটা খুব স্বাস্থ্যকর। নীলমণি প্রতিদিন লিঙ্ক দিয়ে যায়, নীলমণি একদম রেগুলার প্রেজেন্ট থাকে। থ্যাংক ইউ নীলমণি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ বাবা, তুমি থাকো, মাঝে মাঝে ম্যাম আমার মেয়ে না কাঁদছে, আমার মেয়েকে খাওয়াতে হবে, এটা খুব প্র্যাকটিক্যাল জায়গা। একটু আছে সমস্যা, এই জন্য একটু করতে নিশ্চয়ই হবে। আমি এটা রিয়েলাইজ করি, আমি জানি, আমি বুঝি। তো হচ্ছে সুস্থ থেকো সবাই, ভালো থেকো, সবাইকে নিয়ে সুস্থ থেকে। ওকে, চলো, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। हेलो बेबी, कैसे हो आप? एकदम मस्त। ওই শালা, আমি কি কইতি? वो कौन है बेबी? হাট বকা দাদা, শোনা কি কইতিস না? बेसन है पे। अरे मत किधर आ? काऊ দাঁড়াও। আমি কি কইতি সাদা ব্যাগটা, সাদা ব্যাগ